আসসালামু আলাইকুম দর্শক। অতিপীড়িতি ভীষণ জ্বালা। এই একটি প্রবাদ বাক্য বা এই কথাটি আমি হরহামেশাই বলে থাকি। আমি চেষ্টা করি আপনাদেরকে আ মানে এটি বুঝানোর যে বেশি প্রেম করলে ওই প্রেমে কিন্তু জ্বালাও ভীষণ। যেমন বাংলাদেশের আ সাবেক যারা শাসক গোষ্ঠী বা যারা গত হয়ে গেছে, তাদের সাথে বর্তমান ভারতের যেই শাসক গোষ্ঠী আছে মোদী সরকার, তাদের সাথে মানে পীড়িতিটা একটু বেশিই ছিল। যার কারণে খেসারতটা কিন্তু বাংলাদেশের জনগণকে দিতে হচ্ছে। খেসারতটা কিন্তু আম মানে ভুগতে হচ্ছে বাংলাদেশকে। তো এই যে অতিপীড়িতি ভীষণ জ্বালা, এই এই জ্বালাটার থেকে যে আমরা কবে মুক্তি পাবো তা কিন্তু আমরা কেউই জানি না। যেমন দেখুন সীমান্তে হত্যা। সীমান্তে হত্যা যেন থামতেই চাইছে না। এর থামার কোনো নাম নাই। মানে ভারতের একটা এজেন্ডা হয়ে দাঁড়িয়েছে যে ভারত রীতিমতো বাংলাদেশী যারা আছে সীমান্তে তাদেরকে হত্যা করে মারবে। দেখুন বাংলাদেশ এবং আম ভারতের সীমান্তের যেই আ আ যে আ এ এলাকা, সীমান্ত যে এলাকাগুলো এগুলো না খুব ক্রিটিক্যাল। এতটাই ক্রিটিক্যাল একটা উদাহরণ দিচ্ছি। আপনারা অলরেডি জানেন যে বাংলাদেশ ভারতের বর্ডারের যদি একপাশে যদি হয় তাদের থাকার মানে বিছানা রাখার যদি একটা ঘর হয়, বেডরুম যদি হয় এক মানে বাংলাদেশে তাহলে তাদের কিচেনটা হয় ভারতে। এরকমও কিন্তু সীমান্তে নজির রয়েছে। আমরা কিন্তু এগুলো জানি। সো এই যে সীমান্তের মানে সীমান্ত ঘেঁষে যে এলাকাগুলো, এই এলাকাগুলোর মধ্যে কিন্তু বহু বছর ধরে আমরা দেখে আসছি যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক, মানে আত্মীয়তার সম্পর্ক। মানে কেউ কাউকে না চিনলেও তারা এত বছরে একটা আত্মীয় হয়ে গেছে এবং আত্মীয়র মতো করেই কিন্তু তারা থাকছে। তো ওই সম্পর্কের জায়গাগুলো কিন্তু আস্তে আস্তে করে নষ্ট করা হচ্ছে। এই যে বিএসএফ এর গুলিতে ২০০০ আমি যদি আম আ বলি যে ফেলানি ২০১১ সালের ৭ জানুয়ারিতে ফেলানিকে হত্যা করা হয়েছিল, একটি শিশু বাচ্চাকে এবং হত্যা করে কিন্তু তাকে কাঁটাতারের মধ্যে ঝুলিয়ে রাখা হয়েছিল। এবং সেই একই ঘটনা কিন্তু এই গত রবিবারে আবারও ঘটল। ১৪ বছরের স্বর্ণা দাসকে হত্যা করা হয়েছে। মেনে নিচ্ছি আ স্বর্ণা দাস বাংলাদেশী। কিন্তু সে কিন্তু আ আ হিন্দুও ছিল। তো ভারতের তো হিন্দুদের হত্যা করা কোনো বিষয় ছিল না। মানে এখানে মানে একটা বাচ্চা সে তার মায়ের হাত ধরে বর্ডার পার করছে এবং সেই জায়গাতে বিএসএফ তাকে গুলি করে হত্যা করে দিল। এই যে বিষয়টি, এটি কিন্তু পুরো বিশ্ব এখন আর ভালোভাবে নিচ্ছে না। ইভেন বাংলাদেশও ভালোভাবে নেয়নি যে বাংলাদেশের একটি নাগরিককে এভাবে আবার হত্যা করা হয়েছে। অতএব ডেইলি সান একটি রিপোর্ট করেছে। আ সেই রিপোর্টটির মধ্যে কিন্তু একটি বিষয় খুবই স্পষ্ট করে বলা আছে যে, "অ্যাকর্ডিং টু লিগ্যাল এইড অ্যান্ড হিউম্যান রাইটস অর্গানাইজেশন আইন ও সালিশ কেন্দ্র, at least 13 Bangladeshis were killed by BSF on the border areas in the first 6 months of this year." বুঝতে পারছেন? মানে এই বছরের মানে এ এ এ এ এখন তো সেপ্টেম্বর চলছে। মানে জানুয়ারি থেকে যদি আমরা সেপ্টেম্বর পর্যন্ত ধরি, ফার্স্ট 6 মান্থস যদি আমরা জুলাই পর্যন্ত ধরি, তবে এট লিস্ট ১৩ জন বাংলাদেশীকে হত্যা করেছে বিএসএফ। And the number was 18, 23, and 31 in 2021, 2022, and 2023, respectively. The rights organization also estimated that earlier in a period of 11 years from 2009 to 2020, some 522 Bangladeshis died in firing or torture by BSF. দেখুন, এই যে বা আ আ মানে কিছুদিন আগেও আ মানে আমি বর্ডার হত্যা নিয়ে বলছিলাম এবং তারপরে আবার বিএসএফ এই হত্যাকাণ্ডটি ঘটালো এবং এটির বিরুদ্ধে কিন্তু বাংলাদেশ একটি শক্ত অবস্থান নিয়েছে। এই ১ম বার আমরা বাংলাদেশে কথা বলতে দেখেছি। বাংলাদেশের তরফ থেকে একটা শক্ত বার্তা পাঠানো হয়েছে দিল্লিকে। এই বর্ডার কিলিং এর ব্যাপারে এবং দিল্লিকে বলা হয়েছে যে অতি দ্রুত মানে গত ১৬ বছরে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে বা অতীতে যতগুলো হত্যাকাণ্ড হয়েছে সবগুলো হত্যাকাণ্ডের বিচার দ্রুত শুরু করতে হবে এবং এটি ঢাকা অবজার্ভ করছে। তার মানে এটি ইন্ডিয়ার জন্য একটি মানে আম বিশাল বার্তা। মোদী সরকারকে একটি বিশাল বার্তা দিয়েছে ঢাকা। ঢাকা যদি
মানে ঢাকা অবজার্ভ করছে। যদি কোনোভাবে মোদি সরকার ১৯ থেকে ২০ করে, তবে আমার কাছে মনে হচ্ছে এটি ভারতের জন্য খুবই বাজে হতে চলছে। অস্ত্র দিয়ে কখনো যুদ্ধ হয় না। যুদ্ধ করতে গেলে কিন্তু প্ল্যানিংটাও লাগে এবং সেই প্ল্যানিংটা আমি মনে করছি যে এই মুহূর্তে বাংলাদেশের কাছে রয়েছে এবং দিল্লিকে আরো সতর্ক হওয়াটা উচিত বলে আমি মনে করছি। এটা আমার কাছে আমার ব্যক্তিগত মতামত। এবং সবথেকে বাজে লাগছিল যে দেখুন এতগুলো হত্যাকাণ্ডের মধ্যে সবাই কি ক্রিমিনাল ছিল? সবাই তো আর ক্রিমিনাল ছিল না এবং ক্রিমিনালই বা মানে ক্রিমিনালকেই বা এভাবে কেন হত্যা করা হবে? ক্রিমিনাল হলে তাকে অ্যারেস্ট করা হবে এবং ইভেন এই কথাটি ভারতের ভেতর থেকেও উঠেছে। আমি 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 তার আগে একটি লাইন আগে আপনাদেরকে পড়ে শোনাই। Addressing a joint press conference following a DG-level conference between BSF and Border Guard Bangladesh BGB in Dhaka on 21 July 2022, the then Director General of BSF Pankaj Kumar Singh termed all Bangladeshis killed at Indian border as criminals. তার মানে স্বর্ণা দাস এবং ফেলানি এই বাচ্চা মেয়েটি তারাও ক্রিমিনাল। মানে কি বলবো আসলে এটি আসলে কিছু বলার নাই। মানে ও মানে ভারতের ডিজি মানে দি দেন ফরমার ডিজি বলছেন যে তারা সবাই মানে ক্রিমিনাল ছিল। তার মানে ফেলানিও ক্রিমিনাল ছিল। মানে বাংলাদেশকে ব্যবহার করে ইন্ডিয়া যাচ্ছে তাই করে গেছে গত ১৬-১৭ বছরে এবং বাংলাদেশ কিচ্ছু বলতে পারেনি। মানে কি পরিমাণ ইনসেন হলে মানুষ এই ধরনের কথা বলতে পারে। দেখুন আমি যদি আরো বলি in an interview, Kiriti Roy, হ্যাঁ কিরিতি রয় সেক্রেটারি অফ বাংলার মানবাধিকার সুরক্ষা মঞ্চ a rights organization based in ওয়েস্ট বেঙ্গল মাইন্ড মানে লাইনটি শুনেন এটা কিন্তু ওয়েস্ট বেঙ্গল মানে পশ্চিম বাংলা থেকেই কিন্তু এই কিরিতি রয় এই কথাটি বলেছেন said that they have evidence that in several cases the BSF self-defense claim was fictitious. Um, he also questioned the BSF's role in preventing smuggling. দেখুন মানে কলকাতার যিনি মানে ভারতের যিনি তিনিই প্রশ্ন তুলেছেন যে বিএসএফ এর রোল নিয়ে কিন্তু একটা সন্দেহ রয়েছে, একটা ধোঁয়াশা রয়েছে, একটা কনফিউশনের জায়গা রয়েছে যে বিএসএফ মানে এই যে স্মাগলার প্রিভেন্ট করার জন্য যে বর্ডার হত্যাগুলো চালাচ্ছে এটা নিয়ে আসলে এখনো অনেকগুলো প্রশ্ন রয়ে গেছে। ওনাদেরই মানে ভারতেরই প্রশ্ন রয়ে গেছে। অতএব বিএসএফ এর রোলটা আমরা কি বুঝতে পারছি এটা পলিটিক্যালি মোটিভেটেড আমি যতটুকু জানি এবং উনি সেম একটি কথা বলেছে যে আপনাকে মানে এই যে গরু, ছাগল, মহিষ যেগুলোই পাচার করা হচ্ছে এগুলো কি বর্ডারে তারা জন্ম নিচ্ছেন? না, তারা তো পাকিস্তান, হারিয়ানা থেকে তারপর বাংলাদেশে আসছে। সো পাকিস্তান, হারিয়ানার দিকে যে পাচার হচ্ছে সেগুলো কেন কন্ট্রোল করা হচ্ছে না? সেগুলো কন্ট্রোল হলে তো বর্ডারে কন্ট্রোল হয়ে যায়। তো এই যে বিষয়গুলো ভারতের ভেতর থেকেই যে কথাগুলো উঠেছে এবং এই কথাগুলো আসলে উচা যৌক্তিক মানে উঠা যৌক্তিক এবং আমার কাছে ওই এই বিষয়গুলো যৌক্তিক লাগে। কিন্তু আমি যেটি বুঝতে চাইছি যে ভারতের আমি সিম্পল একটি জায়গাতেই রয়েছি যে যত আমরা এক্সপ্লেনেশনই দেই না কেন, যদি আপনি দেখেন আমি যদি আপনাকে ল বলে দিচ্ছি। According to the law of the Joint India-Bangladesh Guidelines for Border Authorities of the two countries 1975, if nationals of the one country ingress the working boundary and enter illegally and commit or attempt to commit an offense, the border security forces would be at liberty to take appropriate action in the exercise of the right to private defense, preferably without restoring to fire. শব্দটি দেখেছেন প্রিফারেবলি উইদাউট রেস্টোরিং টু ফায়ার মানে এখানে গোলাগুলি করা যাবে না বাট গোলাগুলি ছাড়া যে কোনো অ্যাকশন নেওয়া যাবে প্রিফারেবলি যদি এখানে অনেক বিষয় আছে এই শব্দটার মাধ্যমে কিন্তু যতটুকু সম্ভব গুলি না করে আপনাকে এই আপনার সেলফ ডিফেন্স বা এই অ্যাকশন আপনি নিতে পারবেন and as per 11A 11 of the coordinated border management plan 2011 neither side will restore to use of lethal weapons except in self defense against terrorists or smugglers
Patrols on both sides shall exercise maximum restraint only after clear warning they use force. ক্লিয়ার ওয়ার্নিং মে ইউজ ফোর্স। তো এই যে কথাটা দেখছেন, আপনি বলতে পারছেন যে সবাই ক্রিমিনাল। এই স্বর্ণা দাস, ফেলানী তারা কি ক্রিমিনাল ছিল? এই বাচ্চাগুলো কি লেথাল ওয়েপন নিয়ে বিএসএফ এর দিকে তাক করেছিল? আই গেস নো। এই জায়গার মধ্যে বিএসএফ এর ব্যক্তিগত ক্ষোভ রয়েছে এবং আমার কাছে কেন মনে হয় যে বাংলাদেশের কাছে ২০০১ থেকে ২০০৫ সালের মধ্যে ৩ বার যুদ্ধ করে হেরে যাওয়ার পর বিএসএফ এর মধ্যে যে ক্ষোভ জন্মেছে এবং বিএসএফ যেইভাবে মানে ক্ষোভ জন্মেছে, সেই ক্ষোভের বহিঃপ্রকাশই এটি হতে পারে। এবং এখানে আরো একটি বিষয় যেটি রয়েছে সেটি হচ্ছে যে ভারত দাদাগিরি করতে চাইছিল বাংলাদেশের উপর দিয়ে, বাংলাদেশকে আসলে নাচিয়ে, বাংলাদেশকে হাতের মুঠোয় রেখে জিওপলিটিক্সের যে জায়গা, ভূ-রাজনীতির যে জায়গা, সেই জায়গাটিও তারা কন্ট্রোল করতে চাচ্ছিল। এবং সামহাউ সেই মানে এই ২ এর সমন্বয়ে আমার কাছে কেন জানি মনে হচ্ছে যে এই ২ এর সমন্বয়ে কোথাও কিছু একটা ভারতের তরফ থেকে হয়েছে। তবে আমি ভারতের কাছে যেটি রিকোয়েস্ট করব যে আ মানে অতি দ্রুত সম্ভব বিএসএফ এর সাথে বসে এই জায়গাগুলোকে কন্ট্রোল করতে পারলে ২ দেশের জন্য এটি খুব ভালো হবে এবং ২ দেশ সমান তালে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক নিয়ে সামনের সময়গুলোতে এগিয়ে যেতে পারবে। কারণ আমরা আমাদের প্রতিবেশী তো পরিবর্তন করতে পারবো না। যেহেতু আমরা প্রতিবেশী পরিবর্তন করতে পারবো না, সেহেতু বর্তমান সিচুয়েশনকে মেনে ভারতের উচিত হবে বন্ধুত্বপূর্ণ, সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আমাদের সামনে প্রেজেন্ট করা এবং বাংলাদেশের জনগণকে এটি বিশ্বাস করানো যায় যে, হ্যাঁ, আমরা আপনাদের সামনে আছি। কোনো কূট চাল না চেলে। ধন্যবাদ।